আমি সুদেব চন্দ্র কর্মকার, প্রভাষক, উদ্ভিদবিদ্যা বিভাগ, বেলকুচি সরকারি কলেজ, সিরাজগঞ্জ অনলাইন স্কুল শাখার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। নিশ্চয়ই ভালো আছো শিক্ষার্থীরা। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্র থেকে উদ্ভিদ প্রজনন দশম অধ্যায়। দশম অধ্যায় উদ্ভিদ প্রজনন বা জনন। জনন হলো জীবের অনন্য বৈশিষ্ট্য। যে প্রক্রিয়ায় জীব নিজের মতো নূতন বংশধর সৃষ্টি করে তাকে বলা হয় প্রজনন বা জনন। জনন মূলত দুই প্রকার: যৌন জনন, অযৌন জনন। যৌন জনন হলো যখন জীব দুটি বিসদৃশ্য জনন কোষের অর্থাৎ পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষে মিলনের ফলে নূতন জীবের জন্ম দেয়, তখন তাকে বলা হয় যৌন জনন। আর ভিন্ন গ্যামেটের মিলন ছাড়া স্পোর বা রেণুর মাধ্যমে নিম্নশ্রেণীর উদ্ভিদের যে জনন ঘটে তাকে বলা হয় অযৌন জনন। এখন জনন করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে উদ্ভিদের জনন অঙ্গ অর্থাৎ ফুল কি। ফুল আমরা জানি উদ্ভিদের মেইনলি দুইটি অংশ থাকে: মাটির নিচের অংশ অর্থাৎ মূলীয় অংশ এবং মাটির উপরের অংশ অর্থাৎ বিটপী অংশ। তাহলে ফুল হলো রূপান্তরিত বিটপ। তাহলে ফুলের সংজ্ঞাটা আমরা এইভাবে বলতে পারি: উদ্ভিদের জননক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে রূপান্তরিত বা পরিবর্তিত বিটপকে বলা হয় ফুল। এখন আমরা জানি একটি আদর্শ ফুলের কয়টি অংশ? একটি আদর্শ ফুলের চারটি অংশ: বৃতি, দল, পুংস্তবক, স্ত্রীস্তবক। বৃতি এবং দল এই দুইটা হলো সাহায্যকারী স্তবক। সাহায্যকারী স্তবক এরা কি করে? জনন কার্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে সহায়তা করে। আর এই দুটি হলো পুংস্তবক এবং স্ত্রীস্তবক হলো জনন স্তবক, কারণ এই দুটি জনন কার্যে সরাসরি অংশগ্রহণ করে। এখন আমরা দেখি যে পুংস্তবকের প্রত্যেকটি অংশকে বলা হয় পুংকেশর। পুংকেশরের দুইটি অংশ থাকে: পরাগধানী আর কি পুংদণ্ড। আর এই পরাগধানীতে থাকে পরাগরেণু। এখন পরাগরেণু হলো আমাদের মেইন আলোচ্য বিষয়। স্ত্রীস্তবকের প্রত্যেকটি অংশ বলা হয় স্ত্রীকেশর, কেশর বা গর্ভপত্র। গর্ভপত্রের অংশ থাকে তিনটি: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এখন আমরা দেখি পরাগরেণুর গঠন। পরাগরেণুর গঠন নিউক্লিয়াস,
সাইটোপ্লাজম, বহিতক, অন্ততক, রেণুরন্ধ্র। পরাগরেণু হল এক নিউক্লিয়াস বিশিষ্ট হ্যাপ্লয়েড কোষ। পরাগরেণুর নিউক্লিয়াসটি মাঝখানে অবস্থান করে এবং এটি ঘন সাইটোপ্লাজমে পরিপূর্ণ থাকে। আর পরাগরেণুর দুইটি আবরণ থাকে, রেণু বহিতক আর রেণু অন্ততক। রেণু অন্ততক পাতলা, সেলুলোজ নির্মিত এবং নরম। রেণু বহিতক শক্ত, চর্মবৎ, পুরু এবং কিউটিকল নির্মিত। রেণু বহিতক নানাভাবে অর্নামেন্টাল বা অলঙ্কৃত থাকে, কাঁচকাটায় অর্নামেন্টাল। রেণু বহিতকের মাঝে মাঝে পাতলা স্থান থাকে, এই অংশকে বলা হয় রেণুরন্ধ্র। এই হলো একটি পরাগরেণু। এর ব্যাস 0.025 থেকে 0.25 mm পর্যন্ত হয়ে থাকে। পরাগরেণুর গঠন আমরা জানলাম। এখন আমরা জানব পুংগ্যামেটোফাইট। পুংগ্যামেটোফাইট পরাগরেণুর গহ্বরে, পূর্ণাঙ্গ পরাগরেণুতে যখন গহ্বরের সৃষ্টি হয় তখন নিউক্লিয়াসটি একদিকে সরে অবস্থান করে এবং এর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে দুইটি অসম নিউক্লিয়াস গঠন করবে। একটি ছোট পরিধির দিকে থাকে জনন নিউক্লিয়াস এবং বড়টি হল নালিকা নিউক্লিয়াস। পরিধি বরাবর ছোট জনন নিউক্লিয়াস আর বড় নালিকা নিউক্লিয়াস। এরূপ দ্বি নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু পরাগধানী থেকে মুক্ত হয় এবং পানি বা অন্য কোনো বাহকের মাধ্যমে বা পানি বা বায়ু বা অন্য কোনো বাহকের মাধ্যমে বাহিত হয়ে গর্ভাশয়ের গর্ভমুণ্ডে পতিত হবে। এটা আমরা জেনেছি এই যে গর্ভমুণ্ডে পরাগরেণু এসে পতিত হবে এবং এখানে নিষেক ক্রিয়া সম্পন্ন হবে। আর রেণু রন্ধ্র বরাবর বহিতক ফেটে যাবে, অন্তঃতক নলাকারে বেরিয়ে এসে গঠন করবে পরাগনল। এখানে কি হবে, গর্ভমুণ্ডের আঠালো রস এবং কাঁটায় আটকে যাবে এবং আঠালো রস বা পানি শোষণ করে স্ফীত হবে। স্ফীত হলে এর ভিতরে একটা চাপের সৃষ্টি হবে। চাপের ফলে এই রন্ধ্র বরাবর বহিতক ফেটে যাবে, অন্তঃতক নলাকারে বেরিয়ে এসে পরাগনল গঠন করবে। তারপর দেখো এই পরাগনল ধীরে ধীরে বড় হবে,
জনন নিউক্লিয়াস মাকুর মতো গঠন সৃষ্টি হবে, লম্বা হয়ে দুই প্রান্ত সরু হবে। জনন নিউক্লিয়াস নালিকা নিউক্লিয়াস। তারপর জনন নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে দুটি শুক্রাণু গঠন করবে। এখন জনন নিউক্লিয়াস ভাগ হয়ে দুটি শুক্রাণু গঠন করবে, পরাগনলের গঠন সম্পন্ন হবে। প্রথমে নালিকা নিউক্লিয়াসটি পরাগনলে প্রবেশ করবে, আর পিছনে প্রবেশ করবে জনন নিউক্লিয়াস অর্থাৎ শুক্রাণু দুটি। নালিকা নিউক্লিয়াস পরাগনল জনন নিউক্লিয়াস অর্থাৎ দুটি শুক্রাণু গঠন করবে। চিত্র পুংগ্যামেটোফাইট। তাহলে আমরা দেখলাম যে পরাগরেণু নিউক্লিয়াসটি মাঝখানে অবস্থান করে এবং ঘন সাইটোপ্লাজমে পরিপূর্ণ থাকে, আর এর মাঝে যখন পরিণত হবে তখন মাঝে গহ্বরের আবির্ভাব হয়, নিউক্লিয়াসটি এক প্রান্তে সরে যাবে এবং নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে দুই নিউক্লিয়াস বিশিষ্ট যে পরাগরেণু গঠন করবে। এই ভাগের মধ্যে অতি ক্ষুদ্র যেটি পরিধি বরাবর থাকে জনন নিউক্লিয়াস, আর বড়টি হলো নালিকা নিউক্লিয়াস। এরূপ দুই নিউক্লিয়াস অবস্থায় পরাগরেণু পরাগধানী থেকে মুক্ত হবে এবং গর্ভাশয়ের গর্ভমুণ্ডে এসে পতিত হবে এবং এখানে কাঁটায় আটকে যাবে এবং এখান থেকে পানি এবং তরল পদার্থ শোষণ করে আকারে বড় হবে এবং এর ফলে একটি ভিতরে যে চাপের সৃষ্টি হবে, এই চাপের ফলে বহিতক ফেটে যাবে রন্ধ্র বরাবর, আর অন্ততক নলাকারে বেরিয়ে এসে পরাগনল গঠন করবে। তারপর এর জনন নিউক্লিয়াসটি মাকুর মতো গঠন সৃষ্টি হবে, অর্থাৎ দুই প্রান্ত সরু হয়ে যাবে, আকারে বড় হবে। জনন নিউক্লিয়াসটি দুই ভাগে ভাগ হয়ে দুটি শুক্রাণু গঠন করবে। এই পরাগনল যখন পরিপূর্ণ হবে তখন এই নালিকা নিউক্লিয়াস প্রথমে পরাগনলে প্রবেশ করবে আর পিছনে প্রবেশ করবে জনন নিউক্লিয়াস অর্থাৎ শুক্রাণু দুটি। তাহলে দেখো, পরাগনল, নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস এগুলির সমন্বয়ে গঠিত হয় একটি পুংগ্যামেটোফাইট। এখন আমরা দেখি স্ত্রী গ্যামেটোফাইট। স্ত্রীরেণু মাতৃকোষ স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রীরেণু মাতৃকোষ স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ।
স্ত্রী-রেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু গঠন করে। স্ত্রী-রেণু মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রী-রেণু গঠন করে। স্ত্রী-রেণু মাতৃকোষ ডিপ্লয়েড মায়োসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড 4টি স্ত্রী-রেণু গঠন করলো। এই 4টি স্ত্রী-রেণুর মধ্যে 3টি নষ্ট হয়ে যাবে, একটি কার্যকরী বা কার্যক্ষম থাকবে। নষ্ট প্রায় স্ত্রী-রেণু কার্যকরী স্ত্রী-রেণু। কার্যকরী স্ত্রী-রেণু আকারে বড় হবে, এর নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 2 নিউক্লিয়াস বিশিষ্ট হবে এবং নিউক্লিয়াস দুইটি 2 প্রান্তে সরে অবস্থান করবে। দুই নিউক্লিয়াস বিশিষ্ট তারপর আবার মাইটোসিস হবে। মাইটোসিস হলে 4 নিউক্লিয়াস বিশিষ্ট সৃষ্টি হবে এবং নিউক্লিয়াস 4টি 2টি করে 2 প্রান্তে সরে অবস্থান করবে। 4 নিউক্লিয়াস বিশিষ্ট এর মধ্যে আবার মাইটোসিস হবে। চার নিউক্লিয়াস থেকে 8 নিউক্লিয়াস বিশিষ্ট হবে এবং প্রতি প্রান্তে 4টি করে নিউক্লিয়াস চতুষ্টয় গঠন করবে। নিউক্লিয়াস চতুষ্টয় 8 নিউক্লিয়াস বিশিষ্ট। প্রতিটি নিউক্লিয়াস চতুষ্টয় হতে একটি করে নিউক্লিয়াস মাঝখানে সরে এসে গৌণ নিউক্লিয়াস গঠন করবে। গৌণ নিউক্লিয়াস হলো ডিপ্লয়েড। গৌণ নিউক্লিয়াস ডিম্বাণু
সহকারী নিউক্লিয়াস, এই তিনটি মিলে হলো গর্ভযন্ত্র। প্রতিপাদক কোষ, ভ্রূণস্থলী। তাহলে ডিম্বগ্রন্থের দিকে যে নিউক্লিয়াস তিনটি, এই তিনটির মধ্যে মাঝেরটি বড় হয়ে ডিম্বাণু গঠন করে, আর দুই পাশে ছোট দুটি হলো সহকারী কোষ বা নিউক্লিয়াস। আর ডিম্বগ্রন্থের উপরের দিকে হলো যে তিনটি যে নিউক্লিয়াস, তারা প্রতিপাদ কোষ গঠন করে। তাহলে গৌণ নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ, ডিম্বাণু এবং সহকারী নিউক্লিয়াস বা গর্ভযন্ত্র, এগুলির সমন্বয়ে গঠিত হয় স্ত্রী গ্যামেটোফাইট। চিত্র স্ত্রী গ্যামেটোফাইট। আমরা আবার একটু প্রথম দিক থেকে দেখি। স্ত্রীরেণু মাতৃকোষ স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। স্ত্রীরেণু মাতৃকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে 4টি হ্যাপ্লয়েড স্ত্রীরেণু গঠন করে। 4টি স্ত্রীরেণুর মধ্যে 3টি নষ্ট হয়ে যায় এবং একটি কার্যকরী বা কার্যক্ষম থাকে। কার্যকরী স্ত্রীরেণু আকারে বড় হয় এবং এটি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে 2 নিউক্লিয়াস বিশিষ্ট হয় এবং নিউক্লিয়াস দুইটি 2 প্রান্তে সরে অবস্থান করে। এরপর আবার মাইটোসিস বিশিষ্ট হয় 4 নিউক্লিয়াসে 8 নিউক্লিয়াস বিশিষ্ট হয়। 8 নিউক্লিয়াস বিশিষ্ট নিউক্লিয়াসের মধ্যে প্রত্যেকটি এবং নিচে 4টি চতুষ্টয় গঠন করে। 4টি করে নিউক্লিয়াস চতুষ্টয় গঠন করে। প্রতিটি নিউক্লিয়াস চতুষ্টয় হতে একটি করে নিউক্লিয়াস মাঝখানে সরে এসে গৌণ নিউক্লিয়াস গঠন করে। ডিম্বগ্রন্থের দিকে যে নিউক্লিয়াস তিনটি, এর মধ্যে যেটি বড় এবং মাঝ বরাবর অবস্থান করে ডিম্বাণু গঠন করে, আর দুই পাশে দুটি সহকারী নিউক্লিয়াস থাকে। আর ডিম্বগ্রন্থের উপরের দিকে নিউক্লিয়াস তিনটি একত্রে প্রতিপাদক কোষ গঠন করে। তাহলে গৌণ নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ, ডিম্বাণু, সাহায্যকারী নিউক্লিয়াস অর্থাৎ গর্ভযন্ত্র, এগুলির সমন্বয়ে গঠিত হয় ভ্রূণস্থলী বা স্ত্রী গ্যামেটোফাইট। তো অনলাইন সিরাজগঞ্জ স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।